আসসালামু আলাইকুম। দেশ ছেড়ে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় অনেকখানি সম্ভবত তার মস্তিষ্কে বিভ্রাট দেখা দিয়েছে, এমনটাই মনে হচ্ছে আমাদের অনেকের কাছে। তিনি প্রলাপ বকা শুরু করেছেন। তিনি নতুন করে আন্তর্জাতিক গণমাধ্যম আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে বলেছেন তার মা এখনও বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী। আমরা তার এই কথাটি আসলে পাগলের প্রলাপ বলে ধরে নেব, নাকি তিনি নেতাকর্মীদের উজ্জীবিত করার চেষ্টা করছেন, নাকি সত্যি সত্যিই তিনি মনে করেন যে তার মা বৈধ প্রধানমন্ত্রী? সেটি তো মনে করার কোনো কারণ নেই, তাই না? তিনি তো পদত্যাগপত্র জমা দিয়ে তারপর থাকা তো দূরের কথা, পালিয়ে গেছেন, সাথে সাথে পালিয়ে গেছেন। গণরোষ কতটা তীব্র না হলে এই অবস্থায় পৌঁছানো যেতে পারে। তিনি রয়টার্সকে যেটি জানিয়েছেন যে আমার মা কখনোই আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেননি, সেই সময় তিনি পাননি। একটি বিবৃতি দিয়ে পদত্যাগপত্র জমা দেওয়ার পরিকল্পনা ছিল তার, কিন্তু এরপর আন্দোলনকারীরা প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে অগ্রসর হতে লাগলে এবং তখন আর যখন সময় ছিল না, এমনকি আমার মা কিছু গোছানোরও সুযোগ পাননি, সেই অবস্থায় তিনি পদত্যাগপত্র দিয়েছেন। কত স্ববিরোধিতা, কতটা তার তথ্য জানা আছে, তিনি এতটাই তথ্য সমৃদ্ধ, সব কিছু জানেন, আবার বলছেন বৈধ প্রধানমন্ত্রী। কিভাবে সম্ভব? গণভবনে হামলার চিত্র আমরা দেখেছি, যা পৃথিবীতে একমাত্র শ্রীলঙ্কা ছাড়া আর কোথাও ঘটেনি, এবং শ্রীলঙ্কার চেয়ে এই আক্রমণটি প্রধানমন্ত্রী কার্যালয় সহ গণভবনে যা হয়েছে আর তীব্র ছিল। ঘেন্নার বহিঃপ্রকাশ ঘটেছে চরমভাবে। এবং জয় যে বললেন যে একটি বিবৃতি দিয়ে তিনি পদত্যাগপত্র জমা দিতে চেয়েছিলেন, বিবৃতি দিতে চেয়েছিলেন, তিনি একটি ভাষণ রেকর্ড করতে চেয়েছিলেন, এই দুঃসাহস বা আসে কোত্থেকে? মানে এটি মনে করার বিষয়টি কিভাবে প্রকাশ পায়? কোন জায়গা থেকে মনে করলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে তিনি একটি ভাষণ রেকর্ড করে যাবেন, সেটি তিনি পালানোর পরে প্রচার করা হবে? কে প্রচার করবে? সেনাবাহিনী? রাষ্ট্রপতি নেতৃত্বাধীন যে নতজানু প্রশাসন ছিল তখন তারা, নাকি তাদের আজ্ঞাবহ বিচার বিভাগ? এটি তো কোনোভাবেই সম্ভব হতে পারে না। আমাদের কাছে আশ্চর্য এটুকু মনে হয়, একজন প্রধানমন্ত্রী পালিয়ে গেছেন, গণরোষের মুখোমুখি হয়েছেন, তিনি স্বৈরশাসক ছিলেন নিঃসন্দেহে, কিন্তু এই পর্যন্ত আসতে গেলেও তো মানুষের ন্যূনতম জ্ঞান বুদ্ধির প্রয়োজন হয়। কোন বিবেচনা থেকে তিনি এটুকু করতে চেয়েছিলেন যে একটি ভাষণ রেকর্ড করে যাবে না, সেটি প্রচার করা হবে? যাই হোক, সজীব ওয়াজেদ জয় আরও বলছেন রয়টার্সকে, আগামী 3 মাসের ভেতর বাংলাদেশে নির্বাচন দেখতে চায় আওয়ামী লীগ, যেখানে অংশ নেবে আওয়ামী লীগ। খুব ভালো কথা, নিতেই পারে। এবং তিনি বলেছেন যে শেখ হাসিনার দেশত্যাগের 2 দিনের মাথায় ঢাকায় বিএনপির প্রথম সমাবেশে দেওয়া এক ভিডিও বার্তায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া যে বলেছেন যে প্রতিহিংসা নয়, দেশ হোক শক্তির, এটিকে তিনি স্বাগত জানান। এবং তিনি বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার এবং গণতান্ত্রিক নির্বাচন করতে বিএনপির সঙ্গে একসঙ্গে কাজ করতে চায়। কত অদ্ভুত, কি নির্মম পরিহাস ইতিহাসের। মাত্র কয়দিন আগেও এই বিএনপিকে নিষিদ্ধ করার বিষয়ে একটি দাবি তোলা হয়েছিল আওয়ামী লীগের পক্ষ থেকে। আওয়ামী লীগ সরাসরি সেটি বলেনি, যুবলীগের পক্ষ থেকে, ছাত্রলীগের পক্ষ থেকে এ ধরনের একটি দাবি তোলা হয়েছিল নির্বাচন কমিশনের কাছে। তারা এ ধরনের একটি স্মারকলিপি পেশ করেছিল, রাষ্ট্রপতির কাছে আহ্বান জানিয়েছিল। আবার আমরা কিভাবে দেখলাম যে তার কয়েকদিন পরেই এখন বিএনপির পক্ষ থেকে দাবি তোলা হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য। আর সবচেয়ে বড় কথা, যেই বিএনপিকে আওয়ামী লীগের পক্ষ থেকে যে কোনো আলোচনার ক্ষেত্রে বলা হয়েছে খুনির সঙ্গে আবার কিসের আলোচনা? বিএনপি খুনি কিংবা খুনি নয় সেই বিষয়ে আমি কোনো মন্তব্য যাচ্ছে না, বা এই ধরনের কোনো আলোচনা এখন নিষ্প্রয়োজন বলে মনে করি। আওয়ামী লীগ তো বলেছে, কথায় কথায় বলেছে, নির্বাচন নিয়ে তারা বলেছে কিসের খুনির সঙ্গে কিসের আলোচনা, যে কোনো সংকটে যে কোনো সমস্যায় তারা বলেছে খুনির সঙ্গে কোনো আলোচনা নয়। সেই খুনির সঙ্গে এখন সজীব ওয়াজেদ জয় আলোচনায় বসতে চান, এ তো অবাক হওয়ার কিছু নাই। আসলে ফাঁদে পড়লে এমনটা হবে এটি জানা কথা। এবং যেই সজীব ওয়াজেদ জয় 2 দিন আগে বলেছেন যে তার মা আর রাজনীতি করবেন না, তার মা অনেক কষ্ট পেয়েছে বাংলাদেশের মানুষের আচরণে, তিনি রাজনীতি থেকে অবসরে গেছেন, তিনি এখন ব্যক্তি জীবনে তার পরিবার নিয়ে সময় কাটাতে চান। সজীব ওয়াজেদ জয় এই কথাগুলো যেভাবেই বলে থাকুন না কেন, তিনি পাগলের প্রলাপ বকুন অথবা নেতাকর্মীদেরকে উজ্জীবিত করার উদ্দেশ্যে বলুন,
কিংবা তার অদূরদর্শিতার জায়গা থেকে বলুন না কেন, অথবা তিনি যদি সত্যিও মনে করে থাকেন তার মা বৈধ প্রধানমন্ত্রী এখনো পর্যন্ত, এর কোনোটিই তো আর গ্রহণযোগ্য নয় সাধারণ মানুষের কাছে। এবং তিনি যে রাজনৈতিকভাবে প্রচণ্ড অদূরদর্শী সম্পন্ন তার প্রমাণ তো একাধিকবার রেখেছেন। এই কদিন আগে তিনি নিজেও মন্তব্য করেছেন, এই নির্বাচনের আগে সম্ভবত আমার যেটি মনে পড়ে, যে বিএনপি শেষ, আগামী 10 বছরের মধ্যে জামাত এবং বিএনপি নিশ্চিহ্ন হয়ে যাবে, জনগণ থেকে দূরে চলে যাবে। মাত্র কয়েক মাসের ব্যবধানে সত্য, চরম নিরেট সত্যটা আমাদের সামনে কিভাবে উপস্থাপিত হলো। যাই হোক, তিনি যাই বলুন না কেন, তিনি অনেক কথা বলবেন আমরা জানি, রাজনীতিতে শেষ বলেও কিছু নেই। আমরা শুধু বলতে চাইছি যে ইতিহাসের নির্মম পরিণতিগুলো কিভাবে বারবার ঘুরে আসে, এবং এটিই সত্য কথা যে ইতিহাস থেকে আমরা কেউ শিক্ষা গ্রহণ করি না। তার সর্বশেষ উদাহরণ তো অবশ্যই আওয়ামী লীগ। সেই জায়গাটিতে যদি আবার বিএনপি যায় তাতেও আমাদের অবাক হওয়ার কিছু থাকবে না। সব মিলিয়ে শুধু আমরা এটুকু বলতে চাইবো, আগামীর পথে যে বাংলাদেশ যে প্রক্রিয়া হাঁটতে শুরু করেছে, নতুন করে কোনো অশুভ শক্তির কবলে যেন আমাদেরকে পড়তে না হয়। এবং নির্বাচন অবশ্যই নিঃসন্দেহে যত দ্রুত দেওয়া যায় ততই ভালো। নিশ্চয়ই কোনো অনির্বাচিত সরকারের হাতে কোনো দেশ দীর্ঘদিন তাদের হাতে থাকলে তার নানান ধরনের অশুভ পরিণতি আমরা হতে দেখেছি ইতিহাসে, সেটি নিশ্চয়ই বাংলাদেশে হবে না। তবে পাশাপাশি এটিও সত্য কথা যে সংস্কারমূলক কাজ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার হাতে নিয়েছে, সেগুলো করার জন্য অবশ্যই তাদেরকে কিছুটা সময় দিতে হবে। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফিজ।